বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাসিভার্স বই। আর এই অ্যাসিভার্স বই থেকে আজকে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্র্যাকটিস সেটে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেশনমূলক এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু উপযুক্ত প্রশ্ন। এই প্র্যাকটিস সেটটা খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে, যেটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। 68-এর প্রশ্ন আছে, দেখো, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, বেড়ে যায়, একই থাকে, কোনোটি নয়। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 68-এর সঠিক উত্তর কী হবে? তো দেখো, একটা জিনিস মনে করো যে ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে উঠতে যাও আস্তে আস্তে কিন্তু অভিকর্ষীয় যে বলের মান সেটা কিন্তু হ্রাস পায়, যে অভিকর্ষীয় বলের প্রভাব সেটা কিন্তু হ্রাস পায়। একটা সময় অসীম দূরত্বে গেলে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান তাহলে কী হবে? অবশ্যই কমে যাবে। এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দর কিন্তু এই প্রশ্নটা কিন্তু মানে পড়ার মতো একটা প্রশ্ন। অনেকবার পড়েছে অনেক পরীক্ষায়, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নটা এসছে। আমরা 69-এর প্রশ্নে চলে যাবো। 69-এর প্রশ্ন আছে, দেখো, ল্যাম্বার্ট তত্ত্ব এটা কার সঙ্গে যুক্ত? ল্যাম্বার্ট তত্ত্ব কার সঙ্গে যুক্ত? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার আর প্রজ্বলন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ল্যাম্বার্ট এটা হচ্ছে ল্যাম্বার্ট তত্ত্ব, এটা হচ্ছে কিসের সাথে পরিচিত? ল্যাম্বার্ট তত্ত্ব মূলত কিন্তু রিয়ার ল্যাম্বার্ট তত্ত্ব নামে পরিচিত, এবং এটি কিন্তু আলোর শোষণ ও পদার্থের ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই তত্ত্বটি অপটিক্স, রসায়ন ইত্যাদি বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে ব্যবহৃত হয়। তাহলে এখানের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এর সঠিক উত্তর হবে কিন্তু প্রজ্বলন। দিক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। প্রশ্নগুলো কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আমরা 70 দাগের প্রশ্নে চলে যাবো। 70 দাগের প্রশ্ন আছে কি, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলে নিলাম। 70 দাগের যে প্রশ্নটা আছে, দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 70 দাগের প্রশ্ন আছে, হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি আর এক্স রশ্মি। তো হীরকের বিশুদ্ধতা, একমাত্র হীরক মানে অরিজিনাল হীরক মানে আসল হীরক কিনা সেটা চেনার উপায় কিন্তু এই একটাই মেথড আছে। ঠিক আছে? তো কারণ হীরক কাচের মতো দেখতে, তাই কাচকে কিন্তু হীরক মনে ভেবে কিন্তু সেটা কিন্তু গ্রহণ করে, কিন্তু হীরক, অরিজিনাল হীরক মানে আসল হীরক এবং নকল হীরকের মধ্যে কিন্তু এই পার্থক্য এই পরীক্ষাটা দিয়ে কিন্তু বোঝা যায়। সেটা হচ্ছে কি, তো হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? এখানে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি আর এক্স রশ্মি। তো এক্স রশ্মি দ্বারা কিন্তু হীরকের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। এই হীরকের মধ্য দিয়ে এক্স রশ্মি যেতে পারে না, সব কিছুর মধ্য দিয়ে এক্স রশ্মি যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র হীরকের মধ্য দিয়ে কিন্তু এক্স রশ্মি যেতে পারে না। চলো 71 দাগের প্রশ্ন আমরা দেখি। 71 দাগের প্রশ্ন কী আছে? এখানে 71 দাগের প্রশ্ন আছে, দেখো, গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে চলে? আর্কিমিডিসের নীতি, টোরিসেলের নীতি, বার্নৌলির নীতি, পাস্কালের নীতি। তো এখানে কিন্তু সবাই উত্তর করবে কিন্তু এই বার্নৌলি নীতি। এটা কিন্তু অনেকেই করবে, কিন্তু এটা কিন্তু ভুলেও তোমরা করবে না। গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়, এটা হচ্ছে কোন নীতিতে চলে? তো এটা হচ্ছে পাস্কালের নীতিতে চলে, পাস্কালের নীতি। এখন তুমি বলতে পারো, স্যার পাস্কালের নীতিতে কীভাবে চলে? পাস্কাল নীতি অনুযায়ী একটি আবদ্ধ তরলের উপর চাপ প্রয়োগ করলে সেটি কিন্তু তরলের প্রতিটি বিন্দুতে সমানভাবে সঞ্চালিত হয়। এই একই কারণে ব্রেক প্যাডেল চাপলে তরলের চাপ সমানভাবে সব কিছু চাকার দিকে বিস্তৃত হয় এবং ব্রেক কার্যকারী হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 71 দাগের তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ডি, পাস্কালের নীতিতে। চলো আমরা 72 দাগের প্রশ্ন দেখি। 72 দাগের প্রশ্নটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু তোমার আসবেই এরকম মনে করে তোমরা যাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। বর্তমানে যেসব কম্পিটিটিভ পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে বা চলছে বা পরীক্ষা হবে সামনে, তাতে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে জার্মান সিলভারের পরিমাণ। জার্মান সিলভারের পরিমাণ 35.5%, 30%, 49%, কোনোটিই নয়। তো একটা মাত্র মানে আছে, ধাতুকল্প আছে। জার্মান সিলভার কিন্তু একটা ধাতুকল্প। মানে ধাতুকল্প কাকে বলে? ধাতুকল্প হচ্ছে একাধিক ধাতু নিয়ে তৈরি একটা ধাতুকে কিন্তু ধাতুকল্প বলে। মানে একাধিক ধাতু নিয়ে তৈরি হবে, একে কিন্তু ধাতুকল্প বলবো। যেমন তার মধ্যে একটা আছে জার্মান সিলভারে সিলভার আছে কতটা? সিলভারের সংকেত হয় এজি, এইটাই হচ্ছে সিলভারের সংকেত। তো জার্মান সিলভারে একদম সিলভার থাকে না, এজি একদম থাকে না। তাহলে জার্মান সিলভারে কী থাকে? তো জার্মান সিলভারে থাকে কিন্তু 10টা, মানে জেডেন কতটা থাকে? 20% জেডেন থাকে। ঠিক আছে? আর থাকে কি? তামা, সিইউ, কপার, মানে সিইউ, তামা। দেখো সিইউ, এটাও কিন্তু সিইউ দিলাম, হ্যাঁ সিইউ, এটা তামা থাকে কত? তামা থাকে কিন্তু প্রায় 60%, 65%ও বলতে পারো, তো 60%। আর তামার পরে থাকবে কিন্তু নিকেল,
নিকেলের সংকেত কিন্তু এ নয়, এটা কিন্তু কত থাকবে 20%। তাহলে জিঙ্ক থাকবে 20%, কপার থাকবে 60%, নিকেল থাকবে 20%, তবেই কিন্তু এই যে মানে জার্মান সিলভার তৈরি হবে। তাহলে জার্মান সিলভার কী কী ধাতু নিয়ে তৈরি? জিঙ্ক, কপার আর নিকেল নিয়ে তৈরি, কখনো সিলভার নিয়ে তৈরি হয় না। তাই এখানে এর সঠিক উত্তর হবে কি? তো জার্মান সিলভারে কখনোই সিলভার থাকে না, তাই এর সঠিক উত্তর হবে কোনোটিই নয়, ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, অন্তত সায়েন্স কিন্তু এইভাবে কিন্তু করতে হয়, আর সায়েন্সটা কিন্তু খুব সুন্দর করে বোঝানো যায়, আমি কিন্তু তাই বুঝিয়ে দিই তোমাদেরকে। এবার আমরা 73 প্রশ্নে চলে যাবো। 73 যে প্রশ্নটা আছে দেখো, এখানে প্রশ্ন আছে কোন অক্সাইডটি কঠিন, কোন অক্সাইডটি কঠিন সেটা তোমাকে বলতে হবে। তো ডাইনাইট্রোজেনের পেন্ট অক্সাইড অর্থাৎ N2O5, ঠিক আছে, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা কিন্তু একটি বর্ণহীন দ্রবীভূত কঠিন পদার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো, ডিদ দাগ হবে সঠিক উত্তর। এই যে NO2 আছে, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 74 দাগের প্রশ্ন চলে যাবো, নিচের কোনটি দুষ্ট মৌল? এই দুষ্ট মৌল কাকে বলা হয়? সুন্দর একটা প্রশ্ন। এখানে বলেছে হাইড্রোজেন, এখানে বলেছে অক্সিজেন, এখানে বলেছে থেরিয়াম, এখানে বলেছে পারদ, Hg। সুন্দর সুন্দর প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটে। আর এই প্র্যাকটিস সেট থেকে 74 দাগের প্রশ্ন উত্তর কে কী দিচ্ছ আমি একটু দেখে নিই। তো চলো, হ্যাঁ, 74-এর এর দাগ সঠিক উত্তর। এখানে নিচের কোনটি দুষ্ট মৌল? এখন তোমাকে একটা কথা বলি, তোমরা অবশ্যই ক্লাস 10-এ পড়ছো পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে এই হাইড্রোজেনের অবস্থান নিয়েই কিন্তু হাইড্রোজেনকে মূলত দুষ্ট মৌল বলা হয়। হাইড্রোজেনের ব্যবহার এত, মানে হাইড্রোজেন যে ব্যবহার করে সেটা একবার ক্ষার ধাতুর সঙ্গেও মেলে, আবার হ্যালোজেন ধাতুর সঙ্গেও কিন্তু মেলে। উভয় প্রকার বৈশিষ্ট্য এই হাইড্রোজেন মৌল কিন্তু ব্যবহার করে। একবার ক্ষার ধাতুর মতো আচরণ করবে, একবার হ্যালোজেন মৌল মতো আচরণ করবে। তো এই জন্যই কিন্তু এরা মানে এই হাইড্রোজেনকে ওই পর্যায় সারণীতে একটা ঠিক জায়গায় রাখা যাচ্ছিল না, তাই একে কিন্তু বলা হয় দুষ্ট মৌল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও কিন্তু পর্যায় সারণীতে ওর স্থান আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমার এই পরীক্ষায় পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 75-এর প্রশ্ন দেখি। অদৃশ্য কালি কাকে বলে? লঘু সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। তো এখানে 75-এর সঠিক উত্তর কী হবে? তো অদৃশ্য কালি কাকে বলে, এর সঠিক উত্তর কী করেছো? 75-এর সঠিক উত্তর, তো এখানে এর সঠিক উত্তর কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডকে অদৃশ্য কালি বলে, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 76-এর প্রশ্ন দেখি। 76-এর প্রশ্ন কী আছে? 76-এর প্রশ্ন আছে দেখো, মরিচা পড়ার সময় লোহার ওজন বাড়ে, ওজন কমে, ওজন অপরিবর্তিত থাকে, লোহা উড়ে যায়। তো 76 দাগের সঠিক উত্তর কী হবে? অবশ্যই 76 দাগের উত্তর সবাই কমেন্ট করো, দেখি কে কী কমেন্ট করেছো। 76 দাগের সঠিক উত্তর হচ্ছে ওজন বাড়ে। আচ্ছা, কেন ওজন বাড়ে? তোমার তো মনে হলো ওজন বাড়ে। এখন স্টুডেন্টরা এই সঙ্গে এটা মনে রাখবে, মরিচা পড়ার সময় লোহা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, সঙ্গে সঙ্গে কী হয়? আয়রন অক্সাইডে পরিণত হয়, ঠিক আছে। তো যাকে আমরা কি বলি? মরিচা, ঠিক আছে। বাতাসের অক্সিজেন কিন্তু লোহার সঙ্গে মিশে যায়, তাহলে একটা ওজন তো অবশ্যই বাড়বে, কারণ ওই অক্সিজেনের ওজনটা বাড়বে। এই প্রক্রিয়ায় লোহার সঙ্গে অক্সিজেন ওজন মানে লোহার সঙ্গে অক্সিজেনের ওজন যোগ হচ্ছে, তাই কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা সামথিং তোমাকে একটা ছোট্ট করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো তাই এখানে এর সঠিক উত্তর হিসেবে কিন্তু এর দাগ, ওজন বাড়ে। আমরা 77-এর প্রশ্নের উত্তর দেখব। 77 প্রশ্ন কী আছে? নিম্নোক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয়? নিম্নোক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয়? 30 ডিগ্রি সি উষ্ণতায় আর্দ্রবায়ু, 30 ডিগ্রি সি উষ্ণতায় 0 ডিগ্রি সি উষ্ণতায় আর্দ্রবায়ু, 30 ডিগ্রি সি উষ্ণতায় শুষ্ক বায়ু আর 0 ডিগ্রি সি উষ্ণতায় শুষ্ক বায়ু। তো এখানে 77-এর সঠিক উত্তর কী হবে? তো সবসময় মনে রাখবে, আর্দ্রতা বায়ুতে কিন্তু শব্দের বেগ সবসময় বাড়ে, ঠিক আছে। শব্দ তরঙ্গগুলি এতে কিন্তু বেশি সহজে চলাচল করতে পারে, যার জন্য কিন্তু আর্দ্রবায়ুতে শব্দের বেগ বাড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? এই 30 ডিগ্রি সি উষ্ণতায় আর্দ্রবায়ু, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 78 দাগের প্রশ্নে। 78 দাগের প্রশ্ন কী আছে দেখো, কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? এই প্রশ্নের উত্তরটা কী হবে? কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন সেটা তোমরা বলবে। তো চলো আমরা দেখি 78 প্রশ্নের কে কী উত্তর করছে, নোবেল গ্যাস কে আবিষ্কার করেন। চলো 78 দাগের প্রশ্নের সঠিক উত্তর কে কী করছে দেখি। তো দেখো 78-এর উত্তর, এই যেখানে ক্যাভেন্ডিশ আছে না, এটা কিন্তু ভুল উত্তর, মানে এটা কিন্তু হবে না। এর উত্তর হবে যা কিন্তু এখানে অপশানে দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে হবে স্যার উইলিয়াম রামসে এবং লর্ড বেইলে। কি বললাম? স্যার উইলিয়াম রামসে, তোমরা নামটা লিখে রাখতে পারো, রামসে, আমি কিন্তু রামসেটা দিলাম, আর হচ্ছে বেইলে, বেইলে বানানো হচ্ছে বয়কার হস্য লয়কার, বেইলে, ঠিক আছে। তো স্যার উইলিয়াম রামসে এবং লর্ড বেইলে, এরা দুজনে কিন্তু নোবেল গ্যাস আবিষ্কার করেন, ঠিক আছে। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, 79 দাগের প্রশ্নে। 79 দাগের প্রশ্ন কী আছে দেখি। 79 দাগের প্রশ্ন আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, যেটা কিন্তু মরুভূমিতে গেলে প্রত্যেকটা ভুল করে। মরুভূমিতে সৃষ্ট মরিচিকা কিসের উদাহরণ? মরুভূমিতে সৃষ্ট মরিচিকা কিসের উদাহরণ?
ঠিক আছে, বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিবিম্ব, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 17 এর সঠিক উত্তর কী হবে তোমরা আশা করি বলতে পারবে। মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে এই মরীচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন দেখো এটা কি করে হয়, আজকের পরের থেকে তোমাদের ভুল যাবে না, কারণ এইটা তোমরা মনে রাখো, খুব মানে বিষয়টা মনে রাখবে, তাহলে দেখবে এখানে আর ভুল যাবে না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, কি বললাম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন তা প্রতিসৃত না হয়ে একই মাধ্যমে ফিরে আসে। কি বললাম, ঘন মাধ্যম থেকে আলো যখনই লঘু মাধ্যমে যায় তখন প্রতিসৃত না হয়ে একই মাধ্যমে ফিরে আসে। এই ঘটনা কিন্তু মরুভূমিতে ঘটে, যার কারণে বায়ুস্তরের তাপমাত্রা তারতম্যের জন্য আলোকরশ্মি প্রতিসৃত হতে পারে না, তাই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু আর ভুল যাবে না, ঠিক আছে? তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 79 আমরা ডি উত্তর পেলাম, এবার আমরা 80 দাগের প্রশ্ন চলে যাবো। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি? এখানে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি বলো, কে কি বলতে পারো? এখানে হচ্ছে বিটুমিনাস, এখানে হচ্ছে আলকাতরা আর গ্রাফাইট, হিরে। তো এখানে সঠিক উত্তর কী হবে? আমরা 80 দাগের প্রশ্নের উত্তরটা দেখব। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন হচ্ছে হিরে, একদম সঠিক উত্তর। হিরেতে কার্বনের পরমাণুগুলি, ভালো করে বুঝে নেবে, হিরেতে কার্বনের পরমাণুগুলি একে অপরের সঙ্গে খুব ভালোভাবে আবদ্ধ থাকে এবং এর স্ফটিকগুলো খুবই স্থিতিশীল থাকে, তাই একে কিন্তু বিশুদ্ধ কার্বন বলা হয়। একদম মানে যে তুমি ফুটবল দেখেছো তো, ফুটবলে এরকম পঞ্চভুজ মতো করা থাকে, এরকম পঞ্চভুজ এরকমভাবে করা থাকে, ঠিক সেইভাবেতে কিন্তু এরকম করে একটার সঙ্গে এরকমভাবে যোগ করা থাকে ওই তোমার কার্বনগুলো, এই হিরের যে আছে সেই কার্বনগুলো কিন্তু এরকমভাবে যুক্ত করা থাকে একটার সঙ্গে একটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 500 টাকার সুদ 15 টাকা হলে মিশ্র ধন কত? 81 দাগ। বলো এটার সঠিক উত্তর কী হবে? তোমরা 500 টাকার সুদ 15 টাকা হলে মিশ্র ধন হবে 515 টাকা, ঠিক? দীপিকা বলছে 515 টাকা, ঠিক আছে। তো এখানে 500 টাকার সুদ 15 টাকা হলে মিশ্র ধন হচ্ছে 515 টাকা, একদম সঠিক উত্তর। মানে সুদে আসলে, মিশ্র ধন মানে সুদে আসলে চেয়েছে, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তো আমরা এদিকে একটু সরিয়ে নিয়ে দেখি। হ্যাঁ, এবার দেখো 82 দাগের প্রশ্ন আমরা উত্তর করব। 82 দাগের প্রশ্ন দেখো, প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হলো, প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হলো কি বলো? হাড়ের প্রধান উপাদান হলো চিনি, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, কোনোটি নয়। তো এর সঠিক উত্তর কী হবে বলো, কমেন্ট করো। 82 দাগের উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা চাই। তো 82 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ক্যালসিয়াম। এর ঠিক বলেছে, ক্যালসিয়াম ফসফেট হবে এর সঠিক উত্তর। 82 বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখানে ক্যালসিয়াম ফসফেট মানুষের হাড়ের প্রায় 60% এবং দাঁতের এনামেল হচ্ছে প্রধান অজৈব উপাদান। এটি হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। দাঁত এবং হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, ক্যালসিয়াম ফসফেট। আমরা 83 দাগের প্রশ্ন চলে যাবো। 83 প্রশ্ন কী আছে? 83 প্রশ্নটা তোমরা বলবে। 83 প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 83 প্রশ্ন আছে মিল্ক অফ লাইম এর সংকেত কী? মিল্ক অফ লাইমের সংকেত কী? ওখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর কী হবে তোমরা বলো। এবার দেখো এইখানে এই প্রশ্নের উত্তরটা খুব মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যেটা বলছে মিল্ক অফ লাইম, মানে মিল্ক মানে দুধ, ঠিক আছে? তো দুধের মতো মানে এর বিষয়টা হচ্ছে দুধের মতো সাদা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কী করে হয়? তো তোমরা দেখবে মানে বাড়িতে ঠাম্মা ঠাকুরদা কেউ যদি থাকে, তারা যদি পান খায়, কখনো দোকান থেকে তোমাকে নিয়ে আসতে বলে, কি নিয়ে আসতে বলে চুন নিয়ে আয়। তো তুমি চুন নিয়ে এসো, দোকানদারকে বলো 5 টাকা চুন দাও বা 10 টাকা চুন দাও, তুমি সেই চুনটা নিয়ে এসো। সেই চুনটার সংকেত জানো তোমরা? সেই চুনটার সংকেত কেউ কি বলতে পারবে? সেই চুনটার সংকেত হচ্ছে এই যে একের অপশানে আছে, এইটা হচ্ছে সেই চুনের সংকেত, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডে তুমি জল দাও, মানে H2O যোগ করো, যোগ করলেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটাকে আমরা বলবো মিল্ক অফ লাইম। দেখবে সাদা দুধের মতো সাদা হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, এতে জল দিলে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটাকে বলবো মিল্ক অফ লাইম, ঠিক আছে? সাদা দুধের মতন। এখন তোমাকে একটা প্রশ্ন ধরবো, এই যে কপার সালফেট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে? তো ক্যালসিয়াম এই কপার সালফেটটাকে, ঠিক আছে? ওর সঙ্গে জলও থাকে অবশ্যই। এবারে দেখো এই যে NaOH আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে দেখো এই রকম প্রশ্ন কিন্তু আবার একটা পড়বে, দেখাচ্ছে এখানে কপার সালফেটটা আমি বললাম কিন্তু ব্লু ভিট্রিয়াল, এই হ্যাঁ কপার সালফেটটা ব্লু ভিট্রিয়াল। আর যদি বলে গ্রিন ভিট্রিয়ালের নাম কি, সেটা একটা পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে। দেখো অনেকেই অনেক কিছু শুনতে চায় না, আবার নেক্সটে মানে পড়লে কিন্তু ভুল করে যায়, তো একটু শুনবে। কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থ হলো অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিড। কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেশন বস্তু কী বলো? এখানে এর সঠিক উত্তর কী হবে? কেঁচোর শরীর থেকে আর্দ্র ত্বকের মাধ্যমে
এবং বিশেষ মলত্যাগকারী অঙ্গ নেফ্রিটিয়া দ্বারা কিন্তু নির্গত হয় নাইট্রোজেনযুক্ত বজ্রপত্র ইউরিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 84 দাগের প্রশ্নের সঠিক উত্তর পেলাম। তো এখানে কিন্তু রাকেশ সঠিক উত্তর করেছে, নির্মল সঠিক উত্তর করেছে, আর করেছে কে, আর পিন্টু করেছে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 85 দাগের প্রশ্ন দেখো, এদের মধ্যে কার খাদ্যনালী থাকে না? এদের মধ্যে কার খাদ্যনালী থাকে না? কেঁচো, ব্যাঙ, ফিতাকৃমি আর গোলকৃমি। তো 85 দাগের সঠিক উত্তর কী হবে? 85 সিদ্ধাক হবে সঠিক উত্তর। ফিতাকৃমি হলো একটি পরজীবী জীব, যা কিন্তু সরাসরি হোস্টের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে। হোস্ট বলতে যার দেহে থাকবে, ঠিক আছে? তো ফিতাকৃমি হলো একটি পরজীবী জীব যা সরাসরি হোস্টের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে, তাই এদের খাদ্যনালীর কোনো প্রয়োজন হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে এদের মধ্যে খাদ্যনালী কার থাকে না? তাহলে ফিতাকৃমি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, চলো 86 দাগের প্রশ্ন দেখি। অগ্রস্ত প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সঙ্গে সম্পর্কিত? অগ্রস্ত প্রকটতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিবারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর অক্সিন। তো 86 এর সঠিক উত্তর হবে কি, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অগ্রস্ত প্রকটতা মূলত অক্সিন হরমোনের জন্য ঘটে। কারণ কি? কারণ হচ্ছে অক্সিন উদ্ভিদের অগ্রমুকুলে বেশি পরিমাণ থাকে, যা কিন্তু পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জিনিস জানবে, তাহলে দেখবে এর উত্তরটা তোমরা মনে রাখতে পারবে। তাহলে অগ্রস্ত প্রকটতা এটা কিন্তু অক্সিন হরমোনের জন্য হয়। অগ্রস্ত প্রকটতা মানে কি? মানে উদ্ভিদের বৃদ্ধি হয়, ঠিক আছে? তো এই অক্সিন হরমোনের জন্য। আমরা 87 এর প্রশ্নে চলে যাবো। 87 এর প্রশ্ন আছে দেখো, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগ স্থলকে কি বলা হয়? গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগ স্থলকে কি বলা হয়? 87 এর সঠিক উত্তর কি হবে? 87 এর সঠিক উত্তর কী হবে? কিছু একটা বিষয় থাকে। দেখো, এখানে বলছে গ্রাসনালী ও পাকস্থলী সংযোগস্থলকে কী বলা হয়। এখানে যে শ্বাসনালী আছে, ডিউডিনাম আছে, গলবিল, কোনোটি নয়। তো এখানে গ্রাসনালী ও পাকস্থলী এর মধ্যে কোনোটা কিন্তু সংযোগ থাকছে না, এর মধ্যে কোনোটা সংযোগ থাকছে না, এখানে এর কোনোটা সম্পর্ক নেই। গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলকে বলা হয় কার্ডিয়া। কি বলা হয়? কার্ডিয়া। কয়াকার ডয়রেফসি অন্তঃস্থ আকার, কার্ডিয়া। আমি লিখে দিচ্ছি কার্ডিয়া। এটা তোমরা পয়েন্ট করে রাখতে পারো। আর এই যে দেখো, তোমরা খাতায় এইটা পয়েন্ট করতে পারো, এই যে অগ্রস্ত প্রকটতা, এইটার সঙ্গে তোমরা মানে যোগ নেই বলে তোমরা ঠিক করে এটা বলতে পারো নি তাড়াতাড়ি। অগ্রস্ত প্রকটতা মানে উদ্ভিদের বর্ধন হয়, মানে অগ্রস্ত মানে বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে? তো এইটা বলা হয় অগ্রস্ত প্রকটতা, যার জন্য অক্সিন, ঠিক আছে? তো অক্সিনের কাজ কি? অক্সিনকে বৃদ্ধি করে, গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা করে কিন্তু অক্সিন। আর এইখানের জিনিসটাও তোমরা কিন্তু ভালো করে নোট করে রাখবে, গ্রাসনালী এবং পাকস্থলী সংযোগস্থলকে কিন্তু বলা হয় কার্ডিয়া, যা কিন্তু এই অপশানে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে প্রশ্নগুলো ভালো করে পড়ো, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, এবং না জানলে সেটা লিখে রাখবে। 88 এর প্রশ্নের উত্তর কী হবে? দেহের দৃঢ়তম পেশিটির উপস্থিতি। তো এখানে বলছে চোয়ালে, বাহুতে, উড়তে আর ঘাড়ে। তো এটা তোমরা যদি না পারো তাহলে আর কি, কোথায় কী পারবে? এই প্রশ্নের উত্তর তোমরা যদি না পারো তাহলে আর কী পারবে? 88 এর প্রশ্ন, দেহের দৃঢ়তম পেশিটির উপস্থিতি কোথায়? চোয়ালে, বাহুতে, উড়তে, ঘাড়ে। তো এখানে সঠিক উত্তর কী হবে? দেহের দৃঢ়তম পেশি, কিন্তু দৃঢ়তম মানে কি? দৃঢ়তম মানে শক্তিশালী পেশি কোথায় থাকে? হ্যাঁ, এখানে 88 এর সঠিক উত্তর কে কি বলছে? 88 এর সঠিক উত্তর, একটা জিনিস তোমরা এখানে বলছে উড়ুতে কখনো হয়? উড়ুতে যেটা, সেটা সেই জিনিসটা তোমার এখানে দেয়নি। এখানে বলছে দেহের দৃঢ়তম, যার জন্য আমি ভেঙে বললাম শক্তিশালী পেশি। এখানে কিন্তু বৃদ্ধি, বড় ছোট এইসব দেয়নি, কিন্তু শক্তিশালী, ঠিক আছে? তো একমাত্র শক্তিশালী হচ্ছে চোয়াল, মানে চোয়ালে কিন্তু এই শক্তিশালী পেশি থাকে, যার জন্য তুমি কি করতে পারো, এবং মানবদেহ কি করতে পারে? মানবদেহের চোয়ালে অবস্থিত পেশিগুলি সবথেকে শক্তিশালী হয়, যা কিন্তু খাদ্য চিবানো এবং মুখ খোলার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু চোয়াল। চলো আমরা চলে যাই 89 দাগের প্রশ্নে। 89 দাগের প্রশ্নে আছে দেখো, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো এখানে 89 দাগের সঠিক উত্তর কী হবে বলো? 89 এর সঠিক উত্তর কী হবে? 89 দাগের সঠিক উত্তর বলো। 89 দাগের সঠিক উত্তর কী হবে? আশা করি তোমরা বলতে পারবে। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে অগ্ন্যাশয় থেকে গ্লুকাগন তৈরি হয়ে নিঃসৃত হয়, এবং লিভার থেকে গ্লুকোজ নিঃসরণ করায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু গ্লুকাগন, ঠিক আছে? তো এর সঠিক উত্তর হবে গ্লুকাগন।
89 দাগের সঠিক উত্তর। চলো আমরা 90 দাগের প্রশ্ন চলে যাই। দেখো একটা জিনিস, একটা কথা তোমাদেরকে বলে রাখি ভাই, তোমরা যারা আমার প্রশ্ন দেখছো এবং তোমরা উত্তর করছো, তোমাদের উত্তরের সঙ্গে আমার কিছু উত্তর হয়তো না মিলতে পারে, বা তোমাদের শিওর হয়তো এই প্রশ্ন উত্তরটা এই হবে স্যার আপনি ভুল করেছেন, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আজকে না হলে কালকে বলবে স্যার অমুকটা এইটা ছিল কিন্তু আমি কিন্তু শিওর স্যার আমি দেখেছি। ওকে, আমরা আবার ঘুরে ফিরে সেই প্রশ্নে চলে যেতে পারবো। তো 89 দাগের সঠিক উত্তর এর বলছে ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা হলো। এখানে 90 দাগের সঠিক উত্তর কী হবে? ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কত? সুন্দর একটা প্রশ্ন, 91 দাগের প্রশ্ন। ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কত? 46, 47, 48, 45। তো 91 দাগ, এখানে 91, এখানে 90 দাগ, 90 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো ডাউন সিনড্রোমে সাধারণত 47টি ক্রোমোজোম থাকে। কি বললাম? ডাউন সিনড্রোমে সাধারণত 47টি ক্রোমোজোম থাকে। স্বাভাবিক মানুষের 46টি ক্রোমোজোমের পরিবর্তে 47টি ক্রোমোজোম থাকে। এটি কিন্তু 21 নম্বর ক্রোমোজোমের একটি অতিরিক্ত অনুলিপি থাকে, যা কিন্তু ট্রাইসোমি 21 নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এর সঠিক উত্তর হবে কি? তাহলে 47টি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 91 দাগের প্রশ্নগুলো কি আছে দেখো। কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? স্লেডেন, ওসওয়ান, কার্টিস, গ্রেগর জোহান মেন্ডেল, ওয়াটসন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? এর সঠিক উত্তর তোমরা কি করবে? এই 91 দাগের সঠিক উত্তর কী হবে? বাষ্পমোচন উদ্ভিদের মূল থেকে জল শোষণ করতে সাহায্য করে, যেটি জাইলেমে টান সৃষ্টি করে জল পরিবহনে ত্বরান্বিত করে। অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করে, বিশেষ করে শুষ্ক পরিবেশে। তাই বিজ্ঞানী কার্টিস এটিকে কিন্তু উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ক্ষতিকারক বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু কার্টিস। চলে যায় 92 দাগের প্রশ্নে। যে প্রশ্নটা আমরা জানি না সেই প্রশ্নটার সঙ্গে সঙ্গে লিখে নেব। নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? এটা হচ্ছে ক্লোরোফর্ম, ইথার, বেনজিন, জল। তো 92 সঠিক উত্তর কী হবে? ঠিক একদম সঠিক উত্তর হবে ডি, এটা হচ্ছে জল। নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? তা জল। জলকে কিন্তু আমরা সার্বজনীন দ্রাবক বলি। জল অনেক ধরনের পদার্থকে কিন্তু দ্রবীভূত করতে পারে, তাই এটিকে কিন্তু সার্বজনীন দ্রাবক বলা হয়। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 92 দাগের প্রশ্ন আমরা দেখলাম ডি হবে ওর সঠিক উত্তর। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাই 93 দাগের প্রশ্নে। 93 দাগের প্রশ্ন দেখো, 93 প্রশ্ন আছে 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের চিফ ডি মিশন হিসেবে নিযুক্ত হয়েছিলেন গগন নারাঙ্গ, তারপরে আছে মীরাবাই চানু, এমলি মেরিকম, নীরজ চোপড়া। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের চিফ ডি মিশন হিসাবে নিযুক্ত। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমাদের এই ক্লাস করা আছে, ঠিক আছে? তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 93 প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সঠিক উত্তর হচ্ছে গগন নারাঙ্গ, ঠিক আছে? এর দাগ হবে সঠিক উত্তর। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের চিফ ডি মিশন হিসেবে নিযুক্ত হয়েছিলেন গগন নারাঙ্গ। এখন গগন নারাঙ্গটা কে ছিলেন? গগন নারাঙ্গ কিন্তু 2012 সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী একজন শুটার। তো এখানে চিফ ডি মিশন হিসেবে পরিচিত হচ্ছে গগন নারাঙ্গ ছিলেন কিন্তু 2012 সালের লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী শুটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যিনি কিন্তু মেরিকমের স্থলাভিষিক্ত হয়ে এই পদের দায়িত্বে আসেন। তার মানে এই যে চিফ ডি মিশন এর আগে যেটা ছিলেন, মানে যিনি ছিলেন তিনি কিন্তু মেরিকম ছিলেন, ঠিক আছে? তো এবারে গগন নারাঙ্গ কিন্তু 2024 সালে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে গগন নারাঙ্গটা কে ছিলেন? এখানে যেরকম চিফ ডি মিশন, এখানে 2024 সালে প্যারিস অলিম্পিকে, আর গগন নারাঙ্গ কিসের ছিলেন? 2012 সালের লন্ডন অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদকজয়ী শুটার। এইটা জন্য তোমরা মনে রাখবে গগন নারাঙ্গ, ঠিক আছে? চলো আমরা 94 দাগের প্রশ্নে চলে যাই। 94 দাগের প্রশ্ন আছে 2024 সালে কবে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হলো? 2024 সালে কবে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হলো? 10 জুন, 14 জুন, 15 জুলাই, 20 জুলাই। 94 দাগের সঠিক উত্তর কী হবে? 94 দাগের সঠিক উত্তর কী হবে? কেউ কি? হ্যাঁ, 94 সি বলেছে, একদম সঠিক উত্তর 15 জুলাই। সঠিক উত্তর সি হবে। 2014 সাল থেকে প্রতি বছর 15 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হয়ে আসছে। 2014 সাল থেকে হয়ে আসছে। এটাও কিন্তু আমরা করেছি, যে কোনো একটা প্র্যাকটিস সেটে ইতিমধ্যেই করা হয়ে গেছে, আপলোড করা ভিডিও আছে তাতে। এটা কিন্তু 2024 সালে কবে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হয়, এটা 2014 সাল থেকে এটা পালন করা হচ্ছে 15 জুলাই।
সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, 95 দাগের প্রশ্ন। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো এখন। একটু তোমরা ওয়েট করবে, প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো, এগুলো সব মুছে দিই। 95-এর প্রশ্ন দেখো, 95 দাগের প্রশ্ন আছে, কোন দেশ 3D হলোগ্রাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংক নেট প্রকাশ করেছে? বলো এর সঠিক উত্তর কী হবে। বলছে কোন দেশ 3D হলোগ্রাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে মানে অ্যাকচুয়াল হবে হচ্ছে, এর সঠিক উত্তর হবে জাপান, সিদ্ধার্থ হবে। তো জাপানে জালিয়াতি রুখতে নতুন ইয়েন ব্যাংক নোট তৈরি করেছে যেখানে 3D হলোগ্রাম প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এর সঠিক উত্তর হবে জাপান। আর এটা কিন্তু অ্যাকচুয়াল তৈরি করা হয়েছে জালিয়াতি রুখতে, হ্যাঁ, নোট জাল নোট হচ্ছে তার জন্য কিন্তু এটা তৈরি হচ্ছে, এটা তৈরি করেছে। 96-এর প্রশ্ন আছে, ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান এখন নিযুক্ত হয়েছেন কে? মীনেশ কুমার সাহ, নলিন প্রভাত, অনিল কুমার লাহোটি আর বিএন গঙ্গাধর। তো 96-এর সঠিক উত্তর কী হবে 96-এর? চলো আমরা চলে যাই। ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মীনেশ কুমার সাহ, নলিন প্রভাত, অনিল কুমার লাহোটি আর বিএন গঙ্গাধর। তো 96 দাগের সঠিক উত্তর কী হবে? তো ডক্টর বিএন গঙ্গাধর 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই পদের দায়িত্ব পালন করছেন, 2024 সাল থেকে বিএন গঙ্গাধর, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 96-এর সঠিক উত্তর দিয়েছে সৌম্য রায় ডি, আর কেউ কিন্তু সঠিক উত্তর করতে পারেনি। আমরা 97 প্রশ্ন চলে যাবো। 97 প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কে ঝাড়খণ্ডের 13তম মুখ্যমন্ত্রী হলেন? মোহন চরণ মাঝি, প্রেম সিং তামাং, প্রেমা খান্ডু আর হেমন্ত সোরেন। তো এখানে 97 দাগের সঠিক উত্তর কী হবে? 97-এর সঠিক উত্তর কী হবে? 2024 সালের জুলাই মাস থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেন কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে। এখানে এর সঠিক উত্তর হবে 97-এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ। আমরা 98 প্রশ্ন চলে যাবো। 98 প্রশ্ন কী আছে? সম্প্রতি কোন ভারতীয় মহিলা শিল্পপতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান চ্যাম্পিয়ন ডি লা লিজিয়ন ডি অনারে ভূষিত হলেন? এটা কিন্তু সম্প্রতি হয়েছে। তো এখানে রোশনি নাদার মালহোত্রা আর সুধা মূর্তি, ঈশা আম্বানি আর সাবিত্রী জিন্দাল। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেওয়া উচিত, কারণ এটা কিন্তু বেশি দিন আমার চ্যানেলে দেওয়া হয়নি, এটা কিন্তু বেশি দিন হয়নি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে 98-এর সঠিক উত্তর কী হবে? 98-এর হচ্ছে হবে রোশনি নাদার মালহোত্রা। রোশনি নাদার মালহোত্রা ইনি কিন্তু HCL টেকনোলজির চেয়ারপারসন। এই সম্মানে বাণিজ্য ক্ষেত্রে তার অবদানকে এবং ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে উন্নয়নের স্বীকৃতি দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রোশনি নাদার মালহোত্রা ইনি কিন্তু HCL টেকনোলজির চেয়ারপারসন, এটাও তোমরা পাশাপাশি মনে রাখবে। 99-এর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো 2024 সালে অনুষ্ঠিত 48তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে 48তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে কে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই কোপা আমেরিকার ফাইনালে কে, মানে কারা ফাইনাল ট্রফিটা জিতেছিল, কোপা আমেরিকা কাপ কারা জিতেছিল? এখানে তো এই অপশান তো সবাই জানবে যে 2024 সালে অনুষ্ঠিত 48তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল কিন্তু আর্জেন্টিনা। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর, আর্জেন্টিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর্জেন্টিনা এই ধরে কিন্তু 16তম কিন্তু টুর্নামেন্ট জিতলো। 16তম টুর্নামেন্ট মানে কোপা আমেরিকা কাপ যে কতবার খেলা হয়েছে তার মধ্যে 16তম কিন্তু এটা জিতলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাকে আরেকটা প্রশ্নের উত্তরের সাথে সাথে বলে দিই, সেটা হচ্ছে কাকে হারিয়েছিল, সেটা তোমরা বলতে পারবে? কাকে হারিয়েছিল? এই কোপা আমেরিকা কাপে কিন্তু আর্জেন্টিনা হারিয়েছিল কলম্বিয়াকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 100 দাগের প্রশ্নে চলে যাবো। কোন দিনটিতে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চেস ডে পালিত হলো? 20 জুলাই, 20 মার্চ, 20 জুন, 26 জুন। ওয়ার্ল্ড চেস ডে 100 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 20 জুলাই। আন্তর্জাতিক দাবা ফেডারেশন FIDE এর কিন্তু প্রতিষ্ঠা দিবস হিসাবে এই দিনটিকে বিশ্ব দাবা দিবস বলে পালন করা হয়, ঠিক আছে। এই যে ওয়ার্ল্ড চেস ডে, ঠিক আছে, এটা বিশ্ব দাবা দিবস। তাহলে এর তারিখটা কবে? 20 জুলাই। এর দাগ হবে সঠিক উত্তর, 100 দাগের এ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 101 দাগের প্রশ্ন দেখি। বেশি সময় আর ক্লাসটা করবো না, এই লাইনটাই করবো, আর করবো না। চলো 101 দাগের প্রশ্ন আছে, দেখো। সম্প্রতিকে প্রধানমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন? সুন্দর প্রশ্ন। সম্প্রতিকে প্রধানমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রমোদ কুমার মিশ্র, সঞ্জয় কুমার মিশ্র, একনাথ শিন্ডে, কমল কিশোর। তো এখানে 101 দাগের সঠিক উত্তর কী হবে? প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রধান সঞ্জয় কুমার মিশ্র প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় কুমার মিশ্র। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ইনি কিন্তু ইডির প্রধান ছিলেন, প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রধান ছিলেন।
অর্থাৎ ইডির প্রধান ছিলেন কিন্তু সঞ্জয় কুমার মিশ্র। ইনি কিন্তু বর্তমানে সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 102 দাগের প্রশ্ন কি আছে দেখো, 102 দাগের একটা প্রশ্ন আছে দেখো, সৌদি আরব কত সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে? সুন্দর একটা প্রশ্ন, যেটা কিন্তু আমাদের খুব গর্বের বিষয়। সৌদি আরব কত সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে? ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরবে। বলো এটা সালটা কত সাল? 2026, 2030, 2034, 2038। তো এর সঠিক উত্তর কী হবে? এটা হচ্ছে সি, 34 সালে। 2034 সালে কিন্তু সৌদি আরব এই ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে, 2034 সালে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। 103 দাগের প্রশ্ন আছে দেখো, রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে হলেন? শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, সঞ্জয় মালহোত্রা, বিকাশ শর্মা। তো এই প্রশ্ন উত্তর তো তোমাদের জানা উচিত এবং তোমরা বলতে পারবে, এটা আমি মনে করি। 103 দাগের সঠিক উত্তর 103-এর সি, 103-এর সি, 103-এর সি, একদম সঞ্জয় মালহোত্রা। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আচ্ছা, কার জায়গায় হয়েছে? কে স্থলাভিষিক্ত হয়েছিল, মানে কার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে? তো এখানে কিন্তু এই শক্তিকান্ত দাসের জায়গায় কিন্তু হয়েছে সঞ্জয় মালহোত্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 104 দাগের প্রশ্নে। 104 দাগের প্রশ্ন কি আছে? 104 দাগের প্রশ্ন আছে, সম্প্রতিকালে প্রয়াত এন পিল্লাই, সম্প্রতিকালে প্রয়াত এন পিল্লাই কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? সাহিত্য সৃষ্টি, বৈজ্ঞানিক ক্ষেত্র, সাংবাদিকতা আর অর্থনীতি। তো 104 দাগের সঠিক উত্তর কী হবে? 104 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতিকালে প্রয়াত এন পিল্লাই হচ্ছে কোন ক্ষেত্রে জড়িত? তো সাহিত্য সৃষ্টির জন্য। এর দাগ হবে সঠিক উত্তর। তিনি কিন্তু ছিলেন প্রখ্যাত মালায়ালাম নাট্যকার। এই যে এন পিল্লাই, মালায়ালাম নাট্যকার, লেখক এবং অধ্যাপক। সাহিত্য একাডেমি ও কিরাল সাহিত্য একাডেমি পুরস্কার সহ একাধিক সম্মান পেয়েছেন কিন্তু এই যে এন পিল্লাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তিনি কিন্তু সাহিত্য সৃষ্টি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলো 105 দাগের প্রশ্ন আমরা দেখি। 105 দাগের প্রশ্ন কী আছে? 97তম অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান কে পেলেন? 97তম অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান কে পেলেন? অ্যাড্রিয়ান ব্রডি, রাফ ফিনেস, সেবাস্টিয়ান স্টান আর সিলিয়ান মাফি। তো 97তম অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান কে পেলেন? 105 দাগের সঠিক উত্তর কী হবে? 105-এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ হবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাড্রিয়ান ব্রডি। 97তম অস্কার অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন কিন্তু অ্যাড্রিয়ান ব্রডি। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই অ্যাড্রিয়ান ব্রডি ইনি কোন ছবির জন্য এই অস্কারটা পেয়েছেন, অস্কার সম্মানে ভূষিত হয়েছেন? তো এর সঠিক উত্তর হবে আনোরা ছবির জন্য। নয়কার রয়াকার, আনোরা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু সব প্রশ্নের সমাধান করা যায় এবং জেনারেল স্টাডিজগুলো কিন্তু এইভাবে মনে রাখা যায়। ছবির নাম ছিল কিন্তু আনোরা ছবি। আনোরা ছবির জন্য কিন্তু এই শ্রেষ্ঠ সম্মানটা পেয়েছেন অভিনেতা কিন্তু এটা অ্যাড্রিয়ান ব্রডি। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।